This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আইতে আজকে আমরা আলোচনা করতে চলেছি কসবা কাণ্ড নিয়ে। কসবা ল কলেজে যে নারকীয় ঘটনা ঘটে গেল, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা কথা বলবো আজকে আরেকজন অধ্যাপিকা শ্রীপর্ণা দত্তের সাথে। শ্রীপর্ণা, তোমাকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। নমস্কার প্রবীরদা এবং সকল এনকে ডিজিটালের সকল দর্শকদের আমার প্রণাম জানাই। শ্রীপর্ণা, আমার বেশ কিছু প্রশ্ন আছে। এই মানে ল কলেজে যে ঘটনাটা ঘটে গেল, একজন অধ্যাপিকা হিসাবে তোমাকে আমার কাছে কতগুলো প্রশ্ন আছে। দেখো, সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুব ঢাক ঢোল পিটিয়ে প্রচার হচ্ছে যে পুলিশের সাফল্য, 12 ঘন্টার মধ্যে অপরাধীকে ধরা গেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শোনা যাচ্ছে। কিন্তু এই যে ছেলেটিকে ধরা হয়েছে, এই মনোজিৎ মিশ্রার সম্বন্ধে এর আগেও বহু অভিযোগ ছিল। তারপরেও এই ছেলেটি অস্থায়ী কর্মী হিসেবে এই কলেজে চাকরিটা পায় কি করে? অস্থায়ী কর্মীদের চাকরি পাওয়ার পদ্ধতিটা কি? প্রবীরদা, প্রথম কথা, অস্থায়ী ভাবে যারা চাকরি পায় সেক্ষেত্রে যে অথরিটি অর্থাৎ কলেজের যে জিপি থাকে তারা একটা বিজ্ঞাপন করে। তারপরে সেই বিজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন মানুষ আবেদন করে এবং সেই আবেদনের ভিত্তিতে তাদেরকে একটা ইন্টারভিউ কল করা হয় এবং সেখানে তাদের যোগ্যতা পরিমাপ করে তারপরে তাদের নিয়োগ হয়। এই হচ্ছে পদ্ধতি। এবার প্রশ্ন উঠতে পারে যে মনোজিৎ মিশ্রের মতন এরকম মানুষ যার এগেইনস্টে অতীতে বহু রকম অপরাধের নজির রয়েছে এবং যে কলেজে সে অস্থায়ী কর্মী রূপে কাজ করছে সেই কলেজেই তার নানা রকম কুকীর্তির খবর কর্তৃপক্ষ জানতেন, কিন্তু তা সত্ত্বেও তার নিয়োগটা হলো কেন? এবার এখানে একটা প্রশ্ন আসে যে তার মানে কি কর্তৃপক্ষ জেনে বুঝে মনোজিৎ মিশ্রের মতন মানুষকে প্রশ্রয় দিয়েছেন বা প্রশ্রয় দিতে বাধ্য হয়েছেন? সেক্ষেত্রে আমরা যদি একটু অতীত দেখি প্রবীরদা, তাহলে আমরা দেখবো যে তৃণমূল আমলেই, আমি বলছি যে তৃণমূল আমলেও যারা অন্তত শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ইউনিট গুলো আছে, ধরুন অধ্যাপক সংগঠন বলুন, শিক্ষক সংগঠন বলুন, ছাত্র সংগঠন বলুন, যাই বলুন না কেন, যে বিভিন্ন যে জায়গাগুলো আছে সংগঠনের, সেখানেও কিন্তু আমরা দেখবো যে অতীতে বামপন্থা করে এসছেন বা সেই সময় বেশ প্রভাবশালী তারাই কিন্তু পরবর্তী সময় তৃণমূল আমলেও কিন্তু তারা তৃণমূলী হয়ে এই ধরনের সংগঠনগুলোতে কিন্তু কাজ করছেন। তো সেক্ষেত্রে তো কিছুটা দায় বর্তমান সরকারের থাকে যে তাদের শুধু অতীত অপরাধী নয়, তাদের বিভিন্ন রাজনৈতিক যে সংযোগগুলো আছে সেগুলো কিছুটা খতিয়ে দেখা। কারণ দল বড় হলে যারা এরকম মনোজিতের মতো অপরাধ প্রবণ তারা ক্ষমতার ছত্রছায়ায় আসবেই, কারণ ক্ষমতার লোকটা তো বড় সাংঘাতিক। আমার এটাই মনে হচ্ছে। তার মানে তোমার কথা থেকে একটা জিনিস পরিষ্কার, সেই মানে অনিলায়ন থেকে শুরু করে মমতায়ন, এই ক্ষেত্রে পরিবর্তন কিছু হয়নি। মানুষ পরিবর্তন চেয়েছিল সার্বিক, কিন্তু এক্ষেত্রে অন্তত পরিবর্তন হয়নি, তাই না? দেখুন, পরিবর্তন হয়নি আমি একবারও সেটা বলতে পারবো না। পরিবর্তন অবশ্যই হয়েছে, কারণ পরিবর্তন হয়েছে বলেই আপনি দেখছেন যে পুলিশ এত তাড়াতাড়ি তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, যারা অ্যাকিউজ তাদেরকে কি বলবো অ্যারেস্ট করেছে এবং বিষয়টি এখন বিচারাধীন। সুতরাং প্রশাসনের সদিচ্ছা না থাকলে বা সরকারের সদিচ্ছা না থাকলে এটি সম্ভব না। এবার আপনি যদি অনিলয়নের প্রশ্নে চলে যান, সেটা অনেক আগের পর্ব, তবু আমি বলছি যে প্রশাসনের এত তৎপরতা তখনকার দিনে শাসকের যারা সংস্পর্শে আছে সেই রকম ক্ষেত্রে অন্তত দেখা যেত না, কারণ বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন রকম অপরাধ খুব সংঘবদ্ধভাবে সংঘটিত করেছে এসএফআই। সব ক্ষেত্রে যে তার বিচার হয়েছে বা বিচার পাওয়া গেছে বা নালিশ জানানোর সুযোগটুকু এসেছে, আমি কিন্তু সেটা মনে করি না। এবং আপনি আমার থেকে অনেকটা সিনিয়র প্রবীরদা, আপনার কাছেও মনে হয় এরকম কিছু নজির আছে। সব ক্ষেত্রে যে নালিশ হয়েছে বা অপরাধের মীমাংসা হয়েছে, তাহলে অন্তত মনীষার অন্তর্ধান বিষয়টা এত আলোচনায় এখনকার দিনে আসতো না।
না, তুমি একজন নারী, সেই হিসাবে তোমাকে একটা অন্য প্রশ্ন করি, যে নারীরা ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি, বয়ঃসন্ধির সময় থেকেই নারীরা পুরুষদের নির্যাতনের শিকার হয়। রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, পরিবারে, সর্বত্রই কোথাও না কোথাও কোনো না কোনো নারী নির্যাতিতা হয়েছেন। সব ক্ষেত্রে হয়তো মুখ খোলেন না, সব ক্ষেত্রে হয়তো তারা জানান না, কিন্তু নির্যাতিতা যে সব নারী কোনো না কোনো সময় হয়েছে, এই বাস্তবতা অস্বীকার করা যায় না। হয়তো সিপিএম আমলেও হয়েছে, হয়তো না, নিশ্চিতভাবে হয়েছে। আমিও বেশ কিছু ঘটনার কথা জানি। তবে তুমি যেটা বললে, তোমার সাথে একমত, যে এত দ্রুততার সাথে পুলিশি অ্যাকশন, এত দ্রুততার সাথে আমরা আগেও দেখিনি। বরং বহু ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয় থেকে অপরাধীদের ছেড়ে দিয়েছে, এটা আমরা দেখেছি। এটার সাথে তোমার সাথে সম্পূর্ণ একমত। তবে আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলি। এই যে ভারতবর্ষের সর্বত্র, উন্নাও, কাটুয়া, যেখানে যেখানে, হাতরাস, মণিপুর, আমাদের আরজিকর, সর্বত্রই নারীরা হচ্ছে সফট টার্গেট। নারীদেরকে নরমভাবে দেখা হয় এবং সফট টার্গেট বলে নারীদের উপরেই অত্যাচারটা নেমে আসে। এর জন্য কি তুমি মনে করো না যে আমাদের পুরো গোটা সিস্টেমটাই দায়ী? নারীদের ছোটবেলা থেকেই শেখানো হয় তুমি নরম থাকবে, তুমি নিচু স্বরে কথা বলবে, তুমি বড়দের সাথে তর্কে যাবে না, বিশেষ করে ছেলেরা রাস্তায় কেউ যদি টোন টিজ করে তার উত্তর দেবে না। এই যে এইভাবে নারীদেরকে আমাদের গোটা সমাজটাই কি পিছিয়ে রাখছে না? প্রবীরদা, প্রথম কথা হচ্ছে যে আমাদের সমাজে মেয়েদের একটা যৌন বস্তু হিসেবে ভাবা হয়, এবং সেটার সূত্রপাতটা কিন্তু অনেক আগে থেকে। কারণ আপনি দেখবেন যে একটি মেয়ে যখন কোনো ধর্ষণের শিকার হয়, পাশাপাশি এই ধর্ষণের শিকার মেয়েরই দেখতে পুরুষও হয়। যারা যৌনভাবে প্রান্তিক তারাও হন, কেউ কেউ সেই ট্রমা আজীবন বহন করেন। তো সেই তিনটে ক্ষেত্রেই আমি বলবো যে তার মধ্যে বিশেষভাবে মেয়েদের, একটি মেয়ে যখন ধর্ষিত হন তখন কিন্তু সেই ট্রমা, সেই অসম্মানের বোঝা একমাত্র তার একার নয়। সেক্ষেত্রে তার পরিবারের সম্মান জড়িয়ে যায়, তার গোষ্ঠীর সম্মান জড়িয়ে যায়, যে সমাজ থেকে তিনি আসছেন তার সম্মানও জড়িয়ে যায়। অর্থাৎ তার একটি মেয়ের দেহে একটি মেয়ের অধিকার তার থেকেও বড় হয়ে দাঁড়ায় সমাজ কি ভাবছে, সমাজের কি অধিকার। এবং এই ক্ষতবিক্ষত যে প্রবণতাটা, সেটা কিন্তু একটি মেয়েকে, সে যখন এইরকম ভাবে ধর্ষিত হন, লাঞ্ছিত হন, তাকে একটা খাদের ধারে কিন্তু একলা ভাবে দাঁড় করিয়ে দেয়। একদম, একদম ঠিক বলেছো, সঠিকভাবে বলেছো। আমরা দেখছি আরজিকরের সময় থেকেই, বা আরজিকর কেন, তার আগে সন্দেশখালী, তার আগে অনেক ইনসিডেন্ট, যত ইনসিডেন্ট ঘটুক, পার্ক স্ট্রিট, কামদুনি, সর্বত্রই দেখেছি বাম এবং বিজেপি অত্যন্ত সরব হয়ে ওঠে, এবং হয়ে ওঠাটাই স্বাভাবিক। অথচ তারা যেসব রাজ্যে শাসন করছে, সেখানে যখন এই ধরনের ঘটনা ঘটে, তাদেরকে প্রতিবাদ করতে দেখি না। একজন অধ্যাপিকা হিসাবে এই দ্বিচারিতাটাকে তুমি কিভাবে দেখো? এটা অধ্যাপিকা থেকেও মানুষ হিসেবে কেমন ভাবে দেখি সেটা আগে বলার প্রয়োজন। প্রথম কথা, দেখুন, সিপিএম এর আমলে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে কথা বলা অনেক হয়েছে, কিন্তু যে সময়ের কথা আমি উল্লেখ করবো সে সময় সিপিএম কিন্তু ক্ষমতায় নেই। সেই সময় তাদের যে ভয়ঙ্কর রূপ তার একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের মনে থাকবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের মফস্বল থেকে একটি ছেলে বাংলা পড়তে গিয়েছিলেন, এবং সেখানে তিনি তাদের সিনিয়র যে দাদারা, তাদের কাছে হস্টেলে র্যাগিং এর শিকার হন। এবং সেই র্যাগিংটা শুধুমাত্র যে শারীরিক বা মানসিক তা নয়, আমরা পরবর্তীকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটুকু তথ্য প্রমাণ পেয়েছি তাতে বুঝতে পারি যে মারা যাওয়ার আগে ছেলেটিকে ধর্ষণও করা হয়েছিল। এবং সে যে দিনের পর দিন ক্ষতবিক্ষত হচ্ছিল, সে সেটা তার মায়ের কাছে বলতে চেয়েও কিন্তু বলতে পারেনি। পরবর্তীকালে পরিবারটি দেখে যে তার একটি মেধাবী ছাত্র তার স্বপ্ন পূরণের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটা কি বলবো, মেধাবীদের তীর্থস্থান যাকে বলে, সেরকম একটা স্বপ্নের জায়গা, সেখানে সে পড়তে গেল। পড়াটা তো তার শেষ হলোই না, উপরন্তু সেই ছেলেটি একটা ভয়ঙ্করতম একটা নিগ্রহের শিকার হয়ে তাকে মেরে ফেলা হলো। এবং সেই যে মেরে ফেলা হলো, বিষয়টি এখনো বিচারাধীন, সেই জন্য সেই ছাত্রটির নাম আমি করছি না। এবং বলা বাহুল্য যে সেই ছাত্রটি আমারই জেলা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল। সুতরাং একটা চরমতম খারাপ লাগা এটার সঙ্গে আমার লেগে আছে।
এবং সেখানে যারা দোষী সাব্যস্ত এখনো যারা হননি, মানে যাদেরকে ধরুন অভিযুক্ত হিসেবে কোর্টের আওতায় আনা হয়েছে, তাদের কিন্তু বেশিরভাগই দেখা গিয়েছে বাম এবং অতি বাম মনস্ক সিনিয়র দাদারা। মনোজিৎ যেমন সিনিয়র দাদা, যে কিনা অবাধে ল কলেজে এখন কি বলবো অস্থায়ী কর্মচারী রূপে গিয়েছে, সেখানে যাদবপুরের হস্টেলেও কিন্তু এই সিনিয়র দাদাদের লেনিন শেখানোর পাঠশালা কিন্তু অবারিত দান, এবং তার ফলে কিন্তু এরকম মেধাবী ছাত্রদের কিন্তু অপমৃত্যু হয়েছে। এবং এই ঘটনা যেটা ঘটেছে সেটা কিন্তু সিপিএম এর সেই 34 বছরের আমল নয়, এটি কিন্তু হাল আমল। এবং আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করবো প্রবীরদা, যে যেহেতু দেখুন আজকে একটা কথা মানে কোর্টের একটা রায় এসেছে, আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে ইউনিয়ন রুমগুলি কলেজে যাতে বন্ধ করে দেওয়া হয়, এরকম একটা আলোচনা চলছে। সেই সূত্রে আমি বলতে পারি যে আমাদের তো ধরুন 2017-র পর সেরকম কোনো ছাত্র সংসদের নির্বাচন হয়নি, কিন্তু তাহলেও বিভিন্ন কলেজে ইউনিয়নের নামে কিছু কিছু রাজনৈতিক দলের কিন্তু ছাত্র সংগঠনের কার্যকলাপ দেখা যায়। সেটা আইনি না বেআইনি বা কোর্ট কেন বলেছেন আমি এই বিতর্কে যাচ্ছি না। আমার যে কথাটি বলার, যে ধরুন তৃণমূল ছাত্র পরিষদ বলে যে সংগঠনটি রয়েছে, এই যাদবপুর কাণ্ড যখন হয় বা ধরুন এই আরজিকরের মতো ঘটনা যখন ঘটে, তাদের কিন্তু আমি খুব সদর্থক ভূমিকা কিন্তু দেখিনি। অবশ্যই হ্যাঁ, তারা প্রতিবাদ করেছেন বা কিছু কিছু আন্দোলন করেছেন, কিন্তু যে একটা সর্বাত্মক যে একটা প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু আমি খুব একটা আমার অন্তত চোখে পড়েনি। সেটা আমার ভুল হতে পারে, যেটাতে ধরুন যে তৃণমূল কংগ্রেসের সার্বিকভাবে দলের হয়ে যে তারা কোনো একটা কথা বলছেন বা দলের মুখ রক্ষায় কিছু বলছেন বা দলের সপক্ষে কিছু করছেন, সেই রকম অন্তত এরকম দুখানে ইনসিডেন্ট যখন ঘটেছে, তাদের কিন্তু আমি সেরকম কোনো কাজ কারবার আমি দেখিনি, আমার অন্তত চোখে পড়েনি। আমার একটা এই সূত্র ধরে একটা প্রশ্ন করি, এই যে কলেজে কলেজে নির্বাচন না হওয়া, এর কি একটা নেতিবাচক প্রভাব পড়ছে ছাত্র মহলে? রবীন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে যারা যারা যাদের দেখে মানুষ রাজনীতি করার ইচ্ছে প্রকাশ করে, সেই রকম প্রতিনিধি স্থানীয় মানুষগুলো উঠে এসছেন ছাত্র রাজনীতি থেকে। কারণ ছাত্রাবস্থাটা এমন একটা বয়স বা এমন একটা সন্ধিক্ষণ যেখান থেকে মানুষের প্রতিবাদী চেতনা, তার রাজনৈতিক ধ্যান ধারণা সমস্ত কিছু গড়ে ওঠে। এবার ছাত্র সংসদ নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হবে এমনটা নয়, কারণ এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ধরুন এইরকম নির্বাচিত ছাত্র সংগঠন নেই, কিন্তু সেখানে পঠন পাঠন একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলে। তো আমি এই বিতর্কে যাচ্ছি না, আমি বরঞ্চ বলতে পারি যে সময় মতো ছাত্র সংসদ নির্বাচন হলে কলেজে কলেজে অন্তত নতুন মুখ আসবে, এবং পুরোনো যে মুখগুলো আছে যাদের সাথে ধরুন অনেকদিন ক্লাসরুমের হয়তো সেভাবে সম্পর্ক নেই, যারা হয়তো ছাত্রছাত্রীদের পাশে সেভাবে থাকতে পারছেন না, বা ছাত্রছাত্রীরা বর্তমানে যে অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছে সেই অসুবিধাগুলোর কোনো নিরাময় করতে পারছেন না, তাদের অন্তত একটা সরে যাওয়ার বা তারা অন্য সরকারে একটা কাজের সুযোগ পাবে এবং নতুন মুখ উঠে এসে তারা কিন্তু বর্তমান ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে, বা তাদের বর্তমান ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলো হয় অনেক ক্ষেত্রে সেগুলো পাশে তারা দাঁড়াতে পারবেন। এটা তো আমি অবশ্যই মনে করি। আমার আজকে শেষ প্রশ্ন, আর একটা কথা, বিজেপির ক্ষেত্রে আপনি বলেছিলেন যে আমি সিপিএম এর উদাহরণটা দিয়েছিলাম যাদবপুরের কথা উল্লেখ করে। এবার বিজেপি বিষয়ে যেটাই বলবো সেটা খুব কম বলা হয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি তিনটে নাম একটু উল্লেখ করবো। এরা ঠিক মনোজিৎ মিশ্রর মতন এত পরিচিত হয়তো হয়ে উঠতে পারেনি। তিনটে নাম আমি বলছি, একজন হচ্ছেন কুণাল পান্ডে, অন্যজন সক্ষম প্যাটেল এবং আরেকজন হচ্ছেন অভিষেক চৌহান। এই যে তিনজনের নাম আমি বললাম, এই তিনজন বিএচইউ অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের ভেতরে একজন ছাত্রীকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত হয়েছেন। পুলিশ অ্যারেস্ট করে এবং তারপরে দেখা যায় যে তাদের এলাহাবাদ কোর্ট তাদের জামিন দেয়, এবং এই যে জামিন তারা পেলেন তারপরে দেখা যায় যে মহা সমারোহে ওই ক্যাম্পাসের মধ্যে তাদেরকে কিন্তু বরণ টরণ ইত্যাদি করা হয়। এবং এই যে তিনজনের নাম আমি করলাম, এরা তিনজনই হচ্ছেন বিজেপির আইটি সেলের কিন্তু কর্মী, তারা একদম সক্রিয় সদস্য। তো এই যে ধরুন ধর্ষকদের মালা পরানো হচ্ছে, বরণ করা হচ্ছে,
এবং এটা কোথাও তো গিয়ে মনে হয় প্রমিতা যে এটা কিন্তু ধর্ষকদের কোথাও একটা গিয়ে উৎসাহ দিচ্ছে, তাদের এমনি ভয় ডর কমে যাচ্ছে। এক্ষেত্রে একটা আইনের দীর্ঘসূত্রিতা থাকে, যেটা তাদেরকে ধরুন একটা ধর্ষণেরও তো একটা দেহজ বাচন থাকে, যে আমি কোনো কিছুর আমি পরোয়া করছি না, আমার কোনো ভয় নেই, আমি সাক্ষী রেখে ধর্ষণ করছি, আমি ভিডিও করছি এবং করে সেটা দিয়ে আমি থ্রেট দিচ্ছি একজন ছাত্রীকে। আবার আমি যখন জামিন পাচ্ছি, পেয়ে আমি চলে আসছি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে আমাকে বরণ করা হচ্ছে। তার মানে কোথাও তো একটা পরোক্ষে তো তাকে মদত দেওয়া হচ্ছে। এবং কাঠুয়ায় যখন রেপ কেসটি ঘটে, সেখানে আরেকটা অদ্ভুত আমরা বিষয় দেখেছিলাম, যে একটা যেন রেপ ট্যুরিজম, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এবং তারা আসছে কিসের জন্য, না রেপ করবো, এরকম একটা মৃতদেহ দর্শন করবো, সেই বাংলা তারা আসছে। তো এই যে বিষয়গুলো, সেগুলো তো কোথাও আমাদের একটা ভাবনা দিচ্ছে এবং ভয়েরও কারণ হচ্ছে, যেটা কোথাও একটা মনোজিৎ মিশ্রের মতন মানুষদের আরো পরোক্ষে হয়তো চালনা করছে। ঠিক। আমার শেষ প্রশ্ন, এই যে যারা কলেজ থেকে পাস আউট হয়ে যায়, তারা আবার ক্যাম্পাসে গিয়ে দাদাগিরি করে, রাজনীতি করে, এটা কি বন্ধ হওয়া উচিত বলে তুমি মনে করো? দেখুন, প্রাক্তনী সংসদ বিভিন্ন কলেজে থাকে, তাছাড়া ধরুন এখন আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে কলেজে গিয়ে কোনো একটা দরকারি কাগজ আনা বা কিছু এরকম কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি অন্তত মনে করি একজন শিক্ষক হিসেবে যে সেক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউশনের পারমিশন নিয়ে যে কি কাজে আমি যাচ্ছি এবং কখন যাচ্ছি সেটা একটা নথিভুক্ত করে তারপরে তাকে হেড অফ দ্য ইনস্টিটিউশন অনুমতি দিলে তবে সে কলেজে গেলে আমার মনে হয় ঠিক। কিন্তু দেখা যায় যারা এই, আপনি যাদবপুরের উদাহরণই দেখুন না কেন, যাদবপুরের হস্টেলগুলো দীর্ঘদিন ধরে এই সিনিয়র দাদারা একদম কবজা করে রাখেন। তারা কি করেন ওখানে? বা এই যে মনোজিৎ মিশ্রের মতন মানুষ, যাদের ধরুন অনেকদিন পাস আউট হয়ে যাওয়ার বয়স হয়ে গেছে, মনোজিৎ বাবু নয় ওখানকার অস্থায়ী কর্মী, কিন্তু এই মনোজিৎ বাবুরাই কিন্তু কি হয় যে পাশ করে যাওয়ার পরেও তাদের যে একটা আধিপত্য, ইউনিয়নের ওপর আধিপত্য, ক্ষমতার যে একটা লোভ, সে লোভের কারণে তারা সেখানে যাচ্ছেন এবং অবাধে দাদাগিরি করছেন। এবং এই যে অবাধে দাদাগিরি করছেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে কলেজ কর্তৃপক্ষেরও কিন্তু একটা মানে কি বলবো, পরোক্ষে একটা অনুমোদন থাকে। আর ক্ষমতার স্বাদ তো বড় ভয়ঙ্কর, সেখানে ধরুন টাকা পয়সার লেনদেন হতে পারে, অশুভ কিছু বিষয়ের লেনদেন হতে পারে, এসবের পক্ষেই কিন্তু এই মনোজিতের মতন মানুষরা কিন্তু মদত পায়। আপনি বলুন না যে তৃণমূল কংগ্রেসের কোন নেতা, কোন নেত্রী এই ধরনের অপরাধকে মদত দেয়? মদত তো দিচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কি এই ধরনের অপরাধকে মদত দিচ্ছেন? এবং তারা কি করছেন? তারা পরিশ্রম করছেন যাতে সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেস দল একটা ব্যতিক্রমী উদাহরণ হিসেবে উঠে আসে মানুষের পাশে থাকার, যে কারণে এই দল বিভিন্ন জনগণের পক্ষে হিতকর প্রচুর প্রকল্প এনেছেন। এর জন্য পরিশ্রম কারা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই যে শাখা সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন যে গ্রাসরুট লেভেলের যে সংগঠনগুলো রয়েছে, তারা মনোজিতের পরিচয়টা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানাচ্ছেন না কেন? এই দায়টা তারা কি অস্বীকার করতে পারেন? সমস্ত কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন, আর বাকি যারা নিচু তলার যারা নেতা নেত্রী রয়েছেন তারা তাহলে আছেন কি তো? সংগঠনের তো এই ধরনের যাতে বেনজল না ঢোকে বা দলের ভাবমূর্তি যাতে কালিমালিপ্ত না হয়, তার জন্যই তো গ্রাসরুট লেভেলের সংগঠন। তো তারা সেইটা কাজটা না করে তারা ধরুন, আপনি একটা সাধারণ বিষয়ে আসুন প্রবীরদা, মহিলাদের উপর যে সংগঠিত অপরাধ, এটা একদিকে যেমন রাখছেন, অন্যদিকে আমাদের মাথায় রাখতে হবে যে কলকাতা বা বাংলা এই মুহূর্তে কিন্তু নারীদের জন্য সব থেকে নিরাপদতম শহর। সেখানেও এইরকম ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। মনোজিতের মতন মানুষরা উঠে আসছেন এবং দলকে তারা কালিমা লিপ্ত করছেন। এবং তারা যে এতদিন ধরে যে দাদাগিরিটা কলেজে করেছেন, তারা কিসের কি দেখিয়ে করেছেন? না, তারা তৃণমূল কংগ্রেসের সংগঠন। এই প্রশ্রয়টা তারা পাচ্ছেন কোথা থেকে? কে দিচ্ছে প্রশ্রয়? রাজনৈতিক দল যখন বড় হয় তখন সংগঠন গ্রাসরুট লেভেলের কাজ হয় যে তারা নিচু তলার সংগঠন, তারা দলের এই এই বিষয়গুলো দেখবেন যে দলে কারা আসছেন, কারা পদ পাচ্ছেন, সে ছোট পদ হোক বড় পদ হোক যাই হোক না কেন, কারা দলকে প্রতিনিধিত্ব করছেন সেই খবরটা তো
দলের যারা উচ্চ পদে রয়েছেন তাদের কাছে পৌঁছানো দরকার এবং সঠিকভাবে পৌঁছানো দরকার। তার নইলে সংগঠনগুলো রেখে লাভটা কি, তারা যদি এই কাজগুলো না করে। ঠিকই আমরা কথা বলছি শ্রীপর্ণা দত্তের সাথে। শ্রীপর্ণা অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেল, যে প্রশ্নগুলো শাসক দলের ভাবা উচিত, শাসক দলকে ভাবতে হবে যদি আগামী দিনে তারা এই রাজ্যের শাসন ক্ষমতায় থাকতে চান, তাহলে কিন্তু শ্রীপর্ণার প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবতে হবে। শ্রীপর্ণা, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আশা করি পরবর্তী দিনে তোমার সাথে আরও বিশদে আমরা এই নিয়ে আলোচনা করতে পারবো। দর্শকদের সকলকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।